বউ হঠাৎ একদিন বলে উঠল, তোমার ছেলে এখন শুধু আমার স্বামী। এই কথাটা শুনে ছেলে যে অসাধারণ সিদ্ধান্ত নিল, বৃদ্ধ বাবা মার স্বপ্নেও কল্পনা করতে পারেননি। বন্ধুরা, এটি ভোপাল শহরের এক অত্যন্ত চাঞ্চল্যকর সত্য ঘটনা, যেখানে এক নিরিবিলি শান্ত কলোনিতে রাজেশ তার বাবা মায়ের সঙ্গে বাস করত। বাড়িটা খুব বড় আকারের ছিল না, কিন্তু সেই বাসস্থানে পরিবারের আপনত্বের অনুভূতি এবং শান্তির পরিবেশ সর্বদা অনুভব করা যেত। রাজেশের বাবা হরিপ্রসাদ অবসর গ্রহণ করেছিলেন এবং মা পদ্মা দেবীর অধিকাংশ সময় পূজা অর্চনা ও ঘরের ছোটখাটো কাজেই কেটে যেত। বয়স এখন অনেক হয়েছে, তাই দুজনেরই হাঁটাচলা ধীর হয়ে গিয়েছিল, কিন্তু ছেলের প্রতি তাদের ভালোবাসা কখনো কমেনি। রাজেশ একটি বেসরকারি কোম্পানিতে কাজ করত। ভোরে বের হওয়া এবং সন্ধ্যায় ফেরা ছিল তার প্রতিদিনের রুটিন। সারাদিনের ক্লান্তির পর যখন সে বাড়ি ফিরত, মা দরজাতেই তার জন্য অপেক্ষা করতেন। এসেছিস বাবা? পদ্মাদেবী সবসময় হেসে জিজ্ঞাসা করতেন। রাজেশ মৃদু হেসে বলতো, হ্যাঁ মা, আজ একটু কাজ বেশি ছিল। হরিপ্রসাদ চেয়ারে বসে খবরের কাগজ পড়তেন, কিন্তু ছেলের কণ্ঠস্বর শোনা মাত্রই চশমা খুলে তাকে দেখতে থাকতেন। তার চোখে সবসময় একটা তৃপ্তি থাকত যে তার ছেলে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। কয়েক বছর আগে পর্যন্ত এই বাড়িটি আরও বেশি আনন্দমুখরিত হয়ে উঠেছিল, যখন রাজেশের বিয়ে হয় মেঘনার সাথে। মেঘনার বাবার বাড়ি ছিল দিল্লিতে। সে একটি সম্পন্ন পরিবার থেকে এসেছিল। তার বাবার বড় ব্যবসা ছিল এবং ছোটবেলা থেকেই সে সব রকম সুযোগ সুবিধা পেয়েছিল। বিয়ের সময় সবার মনে হয়েছিল যে মেঘনা এই বাড়িতে নতুন সুখ নিয়ে আসবে। বিয়ের শুরুর দিনগুলোতে সবকিছু ঠিকঠাকই ছিল। মেঘনা হেসে হেসে ঘরের কাজ শেখার চেষ্টা করত। পদ্মাদেবী তাকে ধীরে ধীরে সব বুঝিয়ে দিতেন। হরিপ্রসাদও তাকে মেয়ের মতোই দেখতেন। কিন্তু সময়ের সাথে সাথে কিছু জিনিস ধীরে ধীরে বদলাতে শুরু করল। মেঘনার ঘরের সাদাসিধে ভাব পছন্দ হতো না। তার মনে হতো তার জীবনের চেয়ে অনেক বেশি আরামদায়ক হওয়া উচিত ছিল। একদিন সকালে পদ্মাদেবী রান্নাঘরে দাঁড়িয়েছিলেন। হাত কিছুটা কাঁপছিল, তাই কাজ ধীর গতিতে হচ্ছিল। মেঘনা রান্নাঘরে উকি দিয়ে দেখল এবং হালকা বিরক্ত হয়ে বলল, মা, কাজ যদি এত ধীরে হয় তবে আমার অফিসের জন্য দেরি হয়ে যাবে। পদ্মাদেবী ধীরে বললেন, ব্যাস মা, 2 মিনিটে হয়ে যাবে। মেঘনা কিছু না বলে ঘরে চলে গেল, কিন্তু তার মুখে স্পষ্ট বিরক্তি ছিল। সন্ধ্যায় যখন রাজেশ বাড়ি ফিরল, মেঘনা সুযোগ বুঝে কথা তুলল। রাজেশ, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, রাজেশ শান্ত স্বরে বলল। মেঘনা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার বাবা মা এখন বেশ বৃদ্ধ হয়ে গেছেন, তাদের বিশ্রামের প্রয়োজন। রাজেশ স্বাভাবিকভাবে বলল, সেজন্যই তো আমি চাই তারা আমাদের সাথেই থাকুন, আমরা তাদের খেয়াল রাখতে পারব। মেঘনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মানে হলো কোনো ভালো বৃদ্ধাশ্রমে তাদের রাখা হোক, সেখানে তাদের বয়সের লোকজনও থাকবে এবং তাদের যত্নও ঠিকমতো হবে। রাজেশ সেটা শোনামাত্রই মাথা তুলে তাকাল। তার মুখের অভিব্যক্তি বদলে গেল। তুমি কি বলছো মেঘনা? মেঘনা দ্বিধাহীনভাবে বলল, আমি সেটাই বলছি যেটা সঠিক। সবকিছুর দায়িত্ব আমাদের ওপরই কেন হবে? আমারও তো নিজের জীবন আছে। রাজেশের কণ্ঠস্বর কিছুটা কঠোর হয়ে গেল। ওরা আমার বাবা মা। ওরা সারা জীবন আমার লালন পালনে ব্যয় করেছেন। আমি তাদের কোথাও পাঠানোর কথা ভাবতেও পারি না। মেঘনা চুপ হয়ে গেল, কিন্তু তার মুখে অসন্তোষ স্পষ্ট ছিল। ওই দিনের পরে এই কথাটি ধীরে ধীরে তাদের মধ্যে অনেকবার উঠতে লাগল। মেঘনা কখনো সরাসরি, আবার কখনো ঘুরিয়ে ফিরিয়ে এটাই বলতো যে বাড়িতে বয়স্কদের কারণে তার জীবন সীমাবদ্ধ হয়ে গেছে। রাজেশ প্রতিবারই একটিই উত্তর দিত, যতক্ষণ আমি আছি মা বাবা এই বাড়িতেই থাকবেন। ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলাতে শুরু করল। আগে যেখানে হাসি তামাশা হতো, এখন সেখানে নীরবতাই বেশি থাকতে লাগল। পদ্মাদেবী সব বুঝতেন, কিন্তু কখনো কিছু বলতেন না। তার মনে হতো তিনি যদি কিছু বলেন তবে ছেলের জীবন আরও কঠিন হয়ে যাবে। এক সন্ধ্যায় রাজেশ অফিস থেকে ফিরে দেখল মেঘনা চুপচাপ বসে আছে। কি হয়েছে? সে জিজ্ঞেস করল। মেঘনা ধীরে ধীরে বলল, আমার মনে হয় তুমি আমার কথা কখনো বুঝবে না। রাজেশ ক্লান্ত স্বরে বলল, আমি তোমার সব কথা বোঝার চেষ্টা করি, কিন্তু মা বাবাকে বাড়ি থেকে আলাদা করার কথা আমি কখনো মানব না। মেঘনা কোনো জবাব দিল না। সে শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত জেদ দেখা যাচ্ছিল। কিছুদিন পর রাজেশকে কোম্পানির পক্ষ থেকে 2 দিনের জন্য জবলপুর যেতে হলো। এটি হঠাৎ আসা কাজ ছিল, তাই মানা করা সম্ভব ছিল না। যাওয়ার আগে সে মা বাবাকে বলল, আমি 2 দিনের মধ্যে ফিরে আসব, আপনারা নিজেদের খেয়াল রাখবেন। পদ্মাদেবী হেসে বললেন, তুই চিন্তা করিস না বাবা। রাজেশ মেঘনার দিকে তাকালো। মা বাবার খেয়াল রেখো মেঘনা। মেঘনা শুধু মাথা নেড়ল।
পরদিন সকালে রাজেশ ট্রেনে করে জবলপুর চলে গেল। বাড়িতে এখন মাত্র ৩ জন লোক রয়ে গেল: হরিপ্রসাদ, পদ্মাদেবী এবং মেঘনা। দিনটি স্বাভাবিকভাবেই কাটল, কিন্তু সন্ধ্যা হতে না হতেই মেঘনার মনে সেই পুরনো কথা আবার ঘুরপাক খেতে লাগল। সে তার ঘরে বসে অনেকক্ষণ ধরে কিছু ভাবল, তারপর হঠাৎ উঠে বাইরে এলো। পদ্মাদেবী এবং হরিপ্রসাদ ঘরে বসেছিলেন। মেঘনা স্বাভাবিক স্বরে বলল, মা, পাশের মন্দিরে আজ বিশেষ পূজা আছে, চলুন আমি আপনাদের সেখানে নিয়ে যাই। দুই বৃদ্ধ বৃদ্ধা একে অপরের দিকে তাকালেন। পদ্মাদেবী বললেন, ঠিক আছে মা, চলো যাই। কিছুক্ষণের মধ্যেই ৩ জন বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। মেঘনা গাড়ি চালাচ্ছিল, হরিপ্রসাদ এবং পদ্মাদেবী পিছনের সিটে বসেছিলেন। কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে গাড়িটি যে পথে এগোচ্ছিল তা মন্দিরের দিকে যাচ্ছিল না। শুরুতে হরিপ্রসাদ এবং পদ্মাদেবী এ বিষয়ে বেশি খেয়াল করেননি। তাদের মনে হল হয়তো মন্দিরে যাওয়ার অন্য কোনো রাস্তা হবে। শহরে অনেক জায়গায় জ্যাম থাকে, তাই রাস্তা বদলানো স্বাভাবিক ব্যাপার। কয়েক মিনিট পার হয়ে গেল। গাড়িটি এখন শহরের ভিড় থেকে দূরে চলে যাচ্ছে। পদ্মাদেবী জানালার বাইরে তাকিয়ে ধীরে জিজ্ঞেস করলেন, মা, এটা তো মন্দিরের রাস্তা বলে মনে হচ্ছে না। মেঘনা পিছনে না তাকিয়েই বলল, মা, আজ সেখানে অনেক ভিড়, তাই অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। পদ্মাদেবী চুপ হয়ে গেলেন। তার নিজের বউয়ের ওপর বিশ্বাস ছিল, তাই তিনি আর কিছু জিজ্ঞেস করেননি। হরিপ্রসাদও চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ পর গাড়ি একটি বড় গেটের সামনে গিয়ে থামল। গেটের ওপরে একটি বোর্ড লাগানো ছিল। তাতে বড় অক্ষরে লেখা ছিল, প্রশান্তি বৃদ্ধি নিবাস। হরিপ্রসাদ বোর্ডটি পড়লেন এবং তার মুখের চেহারা কিছুটা বদলে গেল। তিনি ধীরে বললেন, মা, এই জায়গাটা তো মন্দিরের মতো লাগছে না? মেঘনা গাড়ি বন্ধ করল এবং কোনো ইতস্তত না করেই বাইরে বেরিয়ে এলো। তারপর সে পিছনের দরজা খুলে বলল, আপনারা দুজনে নিচে নামুন। পদ্মাদেবী এবং হরিপ্রসাদ ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন। তাদের মুখে সামান্য সন্দেহ ছিল, কিন্তু তারা তখনও পুরো ব্যাপারটা বুঝতে পারেননি। মেঘনা তাদের নিয়ে ভেতরে চলে গেল। ভেতরে একটি ছোট অফিস ছিল। সেখানে এক মধ্যবয়স্ক লোক টেবিলের ওপাশে বসেছিলেন। মেঘনা তার সামনে গিয়ে বলল, আমি ফোনে কথা বলেছিলাম, এদের এখানে রাখার ব্যবস্থা হবে তো? হরিপ্রসাদ এবং পদ্মাদেবী এই কথা শোনা মাত্রই একদম চমকে উঠলেন। পদ্মাদেবী ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, এটা কি বলছো? মেঘনা ঠান্ডা স্বরে বলল, মা, এখন থেকে আপনারা এখানেই থাকবেন। এখানে আপনাদের যত্ন ভালোভাবেই হবে। কিছুক্ষণের জন্য সেখানে নিস্তব্ধতা নেমে এলো। হরিপ্রসাদের চোখে গভীর দুঃখ নেমে এলো। তিনি ধীরে জিজ্ঞেস করলেন, কিন্তু রাজেশ তো জানে না। মেঘনা পরিষ্কার ভাষায় বলল, ও সব জানতে পারবে। এখন আপনারা এখানেই থাকুন। পদ্মাদেবীর চোখে জল চলে এলো। তিনি কাঁপানো গলায় বললেন, মা, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তবে বলে দাও, আমরা চেষ্টা করব যাতে তোমার কখনো কোনো সমস্যা না হয়। মেঘনা মুখ ফিরিয়ে নিল। তার মুখে কোনো ভাবাবেগ ছিল না। বৃদ্ধাশ্রমের কর্মচারী ধীরে বলল, ম্যাডাম, যদি কাগজ সব তৈরি থাকে তবে আমরা এনেদের ঘর দেখিয়ে দিই। মেঘনা ফাইলটি টেবিলের ওপর রাখল। কিছু কাগজ আগে থেকেই তৈরি ছিল। সে তাড়াতাড়ি সই করল এবং উঠে দাঁড়াল। পদ্মাদেবী তখনও তার দিকে তাকিয়েছিলেন। তার মুখে যন্ত্রণা পরিষ্কার দেখা যাচ্ছিল। মা, সত্যি কি তুই আমাদের এখানেই ফেলে চলে যাচ্ছিস? তিনি নিচু স্বরে জিজ্ঞাসা করলেন। মেঘনা কোনো জবাব দিল না। সে শুধু ঘুরে বাইরের দিকে হাঁটতে শুরু করল। হরিপ্রসাদ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে পদ্মাদেবীর দিকে তাকালেন। চলো, তিনি শান্ত স্বরে বললেন। বৃদ্ধাশ্রমের কর্মচারী তাদের একটি ছোট ঘরে নিয়ে গেল। ঘরে দুটি সাধারণ বিছানা ছিল এবং একটি জানালা ছিল যেখান থেকে বাইরের উঠোন দেখা যেত। পদ্মাদেবী বিছানায় বসে পড়লেন। তার চোখ দিয়ে ধীরে ধীরে জল পড়ছিল। হরিপ্রসাদ তার পাশে বসলেন এবং ধীরে বললেন, কেঁদো না, হয়তো এটাই আমাদের ভাগ্য। পদ্মাদেবী চোখের জল মুছতে মুছতে বললেন, আমি নিজের জন্য দুঃখিত নই। আমার শুধু এই ভয় হচ্ছে যে রাজেশ যখন জানতে পারবে তখনও কতটা কষ্ট পাবে। হরিপ্রসাদ কিছুক্ষণ চুপ থেকে বললেন, সেজন্য আমরা ওকে কিছু বলবো না। ও যদি জানতে পারে তবে ওর জীবনে আরও অশান্তি বাড়বে। ঠিক সেই সময় বাইরে থেকে গাড়ি স্টার্ট হওয়ার শব্দ এলো। মেঘনা বৃদ্ধাশ্রমের গেট দিয়ে বেরিয়ে গেছে। সে একবারও পিছন ফিরে তাকায়নি। গাড়িটি ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে গেল। ওদিকে বৃদ্ধাশ্রমের ঘরে বসে থাকা হরিপ্রসাদ এবং পদ্মাদেবী নীরব ছিলেন। দুজনেই নিজের নিজের ভাবনায় ডুবেছিলেন। সন্ধ্যা ধীরে ধীরে রাতে পরিণত হল। সেই রাতে অন্যদিকে জবলপুরের একটি হোটেলের ঘরে রাজেশ তার কাজের ফাইলগুলো দেখছিল। হঠাৎ তার বাবা মায়ের কথা মনে পড়ল। সে ফোন তুলে ঘরের নম্বরে ডায়াল করল। ফোন মেঘনা ধরল। সব ঠিক আছে তো? রাজেশ জিজ্ঞেস করল। মেঘনা স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, সব ঠিক আছে। রাজেশ জিজ্ঞেস করল,
মা বাবা কোথায়? মেঘনা না থেমে উত্তর দিল, ওরা গ্রামে চলে গেছেন। ওদের পুরনো বাড়ির কথা মনে পড়ছিল, তাই আমি ওদের রেখে এসেছি। কিছুক্ষণের জন্য রাজেশ চুপ হয়ে গেল। হঠাৎ সে অবাক হয়ে জিজ্ঞেস করল। মেঘনা বলল, হ্যাঁ, ওরা নিজেরাই যেতে চেয়েছিলেন। রাজেশের কাছে এই কথাটি কিছুটা অদ্ভুত লাগল, কিন্তু সে বেশি প্রশ্ন করল না। ফোন রাখার পর সে কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে রইল। তার মনে কিছুটা অস্থিরতা ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না কেন। ওদিকে ভোপালের সে বৃদ্ধাশ্রমের ছোট ঘরে হরিপ্রসাদ এবং পদ্মা দেবী চুপচাপ বসেছিলেন। তাদের একদম ধারণা ছিল না যে মাত্র কয়েকদিন পর এই জায়গায় তাদের ছেলেকে এমন এক সত্য দেখাতে চলেছে যা তার পুরো জীবন বদলে দেবে। জব্বলপুরে রাজেশের কাজ পরদিনই শেষ হয়ে গিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী তার 2 দিন পর ফেরার কথা ছিল, কিন্তু মিটিং তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সে ভাবল, কাজ যদি শেষ হয়েই যায় তবে অকারণে হোটেলে থাকার কোনো মানে নেই। সেই সন্ধ্যায় সে ভোপাল ফেরার সিদ্ধান্ত নিল। ট্রেনে বসে রাজেশ জানালার বাইরে তাকাতে তাকাতে ভাবনায় ডুবেছিল। তার বারবার মেঘনার বলা কথাটি মনে পড়ছিল, যে মা বাবা গ্রামে চলে গেছেন। কথাটি সে ঠিকমতো বুঝে উঠতে পারছিল না। তার বাবা মা কখনো না বলে কোথাও যেতেন না। রাতে সে ভোপাল পৌঁছে গেল। বাড়ি পৌঁছলে মেঘনাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখল। তুমি আজই চলে এলে? সে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল। রাজেশ ব্যাগটি নিচে রেখে বলল, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই ফিরে এলাম। সে এদিকে ওদিকে তাকালো। বাড়িতে এক অদ্ভুত নীরবতা ছিল। মা বাবা সত্যি গ্রামে চলে গেছেন? সে আবার জিজ্ঞেস করল। মেঘনা সেই একই উত্তরের পুনরাবৃত্তি করল। রাজেশের মনে প্রশ্ন তখনও ছিল, তবুও সে তখন কথা আর বাড়াল না। পরদিন সকালে সে অফিসে চলে গেল। অফিসে গিয়ে সে জানতে পারল যে কোম্পানির পক্ষ থেকে একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোম্পানি প্রতি বছর শহরের একটি বৃদ্ধাশ্রমে দান করত, এবং এবার এই দায়িত্ব রাজেশকে দেওয়া হয়েছিল। ম্যানেজার বললেন, রাজেশ, তুমি আজ দুপুরে সেখানে চলে যেও, কাগজ এবং দানের টাকা তৈরি আছে। রাজেশ মাথা নেড়ে রাজি হল। দুপুরের সময় সে গাড়ি নিয়ে সেই ঠিকানার দিকে রওনা দিল। সারা রাস্তা সে শুধু এটাই ভাবছিল যে কাজ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যাতে সে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরতে পারে। কিছুক্ষণ পর গাড়ি একটি বড় গেটের সামনে থামল। গেটের উপর একটি বোর্ড লাগানো ছিল, তাতে লেখা ছিল, প্রশান্তি বৃদ্ধ নিবাস। রাজেশ গাড়ি থেকে নেমে ভেতরে গেল। সেখানে কিছু বয়স্ক মানুষ উঠোনে বসেছিলেন। কেউ খবরের কাগজ পড়ছিলেন, কেউ চুপচাপ গাছের নিচে বসেছিলেন। রাজেশ অফিসের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই তার নজর উঠোনের এক কোণে পড়ল। সেখানে দুজন বয়স্ক মানুষ ধীরে ধীরে হাঁটছিলেন। রাজেশের দৃষ্টি যখনই সেই মুখগুলোর ওপর পড়ল, তার পা হঠাৎ থেমে গেল। সে কিছুক্ষণের জন্য সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে যে দৃশ্য ছিল তা সে বিশ্বাসই করতে পারছিল না। সেই দুজন মানুষ অন্য কেউ নন, বরং হরিপ্রসাদ এবং পদ্মা দেবী। রাজেশের বুক ধরফর করতে লাগল। মা! তার মুখ থেকে নিচু সরে বেরিয়ে এলো। পদ্মাদেবী এই কণ্ঠস্বর শোনা মাত্রই হঠাৎ ঘুরলেন। সামনে নিজের ছেলেকে দেখে তার চোখ ফেটে জল এলো। রাজেশ দ্রুত তাদের কাছে পৌঁছল। সে মায়ের কাঁধ ধরল। আপনারা এখানে কি করছেন? তার কণ্ঠস্বর কাঁপছিল। হরিপ্রসাদও কাছে এলেন। তিনি ছেলেকে দেখে মৃদু হাসার চেষ্টা করলেন, কিন্তু তার চোখে লুকানো যন্ত্রণা পরিষ্কার দেখা যাচ্ছিল। রাজেশ আবার জিজ্ঞেস করল, আপনারা দুজন এখানে কিভাবে এলেন? কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলেন। তারপর পদ্মা দেবীর চোখ দিয়ে জল পড়তে লাগল। রাজেশ এখন সব বুঝতে পারছিল, কিন্তু তবুও সে সত্যিটি শুনতে চাইল। মা, সত্যিটা বলুন। হরিপ্রসাদ ধীরে বললেন, বাবা, আমাদের এখানে ফেলে মেঘনা চলে এসেছিল। এটা শোনা মাত্র রাজেশ যেন পাথরের মতো হয়ে গেল। তার কানে যেন আওয়াজ বাজতে লাগল। কয়েক সেকেন্ড সে কিছুই বলতে পারল না। তারপর সে দীর্ঘশ্বাস ফেলে বলল, চলুন এখনই বাড়ি চলি। হরিপ্রসাদ ধীরে বললেন, বাবা, এতে যদি তোর জীবনে অশান্তি হয় তবে। রাজেশ সঙ্গে সঙ্গে তার কথা থামিয়ে দিল। বাবা, আপনারা দুজন আমার সাথে চলছেন, এখনই। কিছুক্ষণ পর রাজেশ তার বাবা মাকে নিয়ে গাড়িতে বসল। সারা রাস্তা কেউ কোনো কথা বলল না। বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। রাজেশ দরজা খোলা মাত্রই মেঘনা সামনে এলো, কিন্তু তার দৃষ্টি যখনই হরিপ্রসাদ এবং পদ্মাদেবীর উপর পড়ল, তার চেহারা একদম বদলে গেল। রাজেশ দরজা বন্ধ করল এবং ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তার চোখে এবার গভীর রাগ ছিল। তুমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে এলে? মেঘনা কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তারপর ধীরে বলল, আমি সেটাই করেছি যেটা আমার সঠিক মনে হয়েছে।
রাজেশের মুখ কঠোর হয়ে গেল। তুমি জানো তুমি কি করেছ? ঘরে গভীর নীরবতা ছড়িয়ে পড়ল, কিন্তু রাজেশের চোখে বেদনা এবং রাগ উভয়ই স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে মেঘনার দিকে এগিয়ে গিয়ে তার সামনে থামল। তার কণ্ঠস্বর ভারী ছিল, কিন্তু শব্দগুলো ছিল একদম স্পষ্ট। সে আবার বলল, আমাকে শুধু একটা কথার জবাব দাও। তুমি কি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলে? মেঘনা কিছুক্ষণ চুপ থাকল। তার দৃষ্টি মাটির দিকে ছিল এবং মুখ ঘাবড়ানো ছিল। অবশেষে সে নিচু স্বরে বলল যে হ্যাঁ, সেই তাদের সেখানে রেখে এসেছিল। এটা শোনা মাত্র রাজেশের মুখের অভিব্যক্তি বদলে গেল। সে দীর্ঘশ্বাস নিল, যেন সে নিজের ভেতরে জেগে ওঠা রাগ সামলানোর চেষ্টা করছে। কিছুক্ষণ ঘরে একদম নিস্তব্ধতা ছিল। তারপর রাজেশ নিচু কিন্তু যন্ত্রণাময় গলায় বলল, তোমার বিন্দুমাত্র ধারণা আছে তুমি কি করেছ? যে বাবা মা আমাকে এই যোগ্য করে তুলেছেন, যে মানুষগুলো তাদের পুরো জীবন আমার জন্য কাটিয়ে দিয়েছেন, তাদের তুমি এমনভাবে ফেলে দিলে যেন এই বাড়ির সাথে তাদের কোনো সম্পর্কই নেই। তার গলায় রাগের চেয়েও বেশি ছিল মন ভাঙার বেদনা। পদ্মা দেবী এবং হরিপ্রসাদ চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিলেন, কারণ তারা চাইছিলেন না তাদের কারণে ছেলের সংসার ভেঙে যাক। ওদিকে মেঘনা এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। তার মুখে অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে পদ্মা দেবীর পায়ে বসে পড়ল। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সেই সময় আমি বুঝতে পারিনি আমি কি করছি। তারপর সে হরিপ্রসাদের পা ধরল এবং বলল, বাবা, আমি লজ্জিত, আমাকে একটা সুযোগ দিন, আমি আমার ভুল শুধরে নিতে চাই। তার গলায় কাঁপন ছিল এবং তার শব্দের মধ্যে সত্যিকারের অনুশোচনা স্পষ্ট অনুভূত হচ্ছিল। পদ্মাদেবীর মন গলে গেল। তিনি সঙ্গে সঙ্গে ঝুঁকে মেঘনাকে তোলার চেষ্টা করলেন এবং বললেন, মা, ওঠো, কেঁদো না। কিন্তু রাজেশ তখনও সেখানেই দাঁড়িয়েছিল এবং শান্তভাবে সবকিছু দেখছিল। তার মুখে গভীর গম্ভীরতা ছিল। কিছুক্ষণ পর সে নিচু কিন্তু কঠোর স্বরে বলল, ক্ষমা চাওয়া সহজ, কিন্তু বিশ্বাস ভেঙে যাবার পর তা ফিরিয়ে আনা সহজ নয়। তার কথা শুনে মেঘনা মাথা নিচু করল। সে বুঝতে পেরেছিল যে এখন শুধু শব্দ দিয়ে কিছু বদলাবে না। রাজেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলল, যদি তোমার সত্যিই নিজের ভুলের জন্য অনুতাপ হয়, তবে তোমাকে সেটা প্রমাণ করতে হবে। মেঘনা ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকালো। রাজেশ পরিষ্কার ভাষায় বলল, আজ থেকে তুমি 2 বছর আমার বাবা মায়ের পুরো সেবা করবে, তাদের প্রতিটা প্রয়োজনের খেয়াল রাখবে এবং এটা প্রমাণ করবে যে তুমি আর কখনো এমন ভুল করবে না। ঘরে নিস্তব্ধতে নেমে এলো। এই শাস্তি ছোট ছিল না, কিন্তু রাজেশ তখনও বলে যাচ্ছিল। সে বলল, আর এই 2 বছর আমাদের মধ্যে শুধু ঘরের সম্পর্ক থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক ততক্ষণ হবে না যতক্ষণ না তুমি নিজের আচরণ দিয়ে বিশ্বাস আবার জয় করতে পারছো। মেঘনা কোনো অজুহাত ছাড়াই মাথা নিচু করল। তার মনে হলো সে যা করেছে তার সামনে এই শাস্তিও ছোট। সে ধীরে বলল, আমি এই শর্ত মেনে নিচ্ছি। তার শব্দগুলো মৃদু ছিল, কিন্তু তাতে সত্য ছিল। ওই দিনের পর ঘরের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। মেঘনা এখন আর আগের মতো নেই। তার আচরণে অহংকারের জায়গায় দায়িত্ববোধ চলে এলো। এখন সে প্রতিদিন সবার আগে ওঠে, রান্নাঘরে গিয়ে চা বানিয়ে পদ্মাদেবীকে ওষুধের সাথে দেয়। সে হরিপ্রসাদের সাথে বসে কথা বলে এবং তাদের ছোট ছোট প্রয়োজনের খেয়াল রাখে। কখনো তাদের হাঁটানোর জন্য বাইরে নিয়ে যায়, তো কখনো তাদের সাথে বসে পুরনো গল্প শোনে। শুরুতে ঘরের পরিবেশ কিছুটা অদ্ভুত ছিল, কিন্তু ধীরে ধীরে সব বদলাতে লাগলো। দিন কাটতে লাগলো এবং মাসগুলো বছরে পরিণত হলো। পদ্মাদেবী এবং হরিপ্রসাদও মেঘনার এই পরিবর্তন অনুভব করতে লাগলেন। তারা দেখলেন যে এখন সে শুধু দেখানোর জন্য নয়, বরং মন থেকে তাদের সেবা করছে। কখনো পদ্মাদেবী অসুস্থ হলে মেঘনা সারা রাত তার পাশে বসে থাকত। কখনো হরিপ্রসাদকে ওষুধ সময়মতো দিতে যেন ভুল না হয়, সেজন্য সে বারবার ঘড়ি দেখত। ধীরে ধীরে তাদের মনেও তার জন্য আপনত্ব ফিরে এলো। সময় নিজের গতিতে চলতে লাগলো এবং দেখতে দেখতে 2 বছর কেটে গেল। সেদিন সন্ধ্যায় সবাই উঠোনে বসেছিলেন। হালকা হাওয়া বইছিল এবং ঘরের পরিবেশ আগের মতো শান্ত লাগছিল। রাজেশ চুপচাপ মেঘনাকে দেখছিল। তার মুখে এখন আর আগের সেই অহংকার ছিল না, বরং সাদাসিধে ভাব এবং আপনত্ব দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর রাজেশ ধীরে তার নাম ধরে ডাকল, মেঘনা। মেঘনা তার দিকে তাকালো। তার চোখে হালকা ভয় ছিল, যেন তার এখনো ভয় যে সে হয়তো এখনো পুরোপুরি ক্ষমা পায়নি। রাজেশ হালকা হাসল এবং বলল, তুমি তোমার আচরণ দিয়ে প্রমাণ করেছ যে তুমি সত্যিই বদলে গেছ। এটা শোনা মাত্রই পদ্মাদেবীর চোখে খুশির জল চলে এলো।
হরিপ্রসাদ তৃপ্তিতে মাথা নাড়লেন। রাজেশ আরও বলল, এখন আমার আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। বিশ্বাস ধীরে ধীরে ভেঙে যায়, কিন্তু তোমার পরিশ্রম সেটা আবার তৈরি করে দিয়েছে। সেদিন বাড়িতে অনেক দিন পর সত্যিকারের শান্তি অনুভূত হচ্ছিল। সম্পর্কের ফাটল ধীরে ধীরে ভরে গিয়েছিল। ভুল অনেক বড় ছিল, কিন্তু অনুশোচনাও ছিল সত্যিকারের। আর হয়তো এই কারণেই ভাঙতে ভাঙতে বেঁচে যাওয়া সেই পরিবার আবারও আগের মতো এক হয়ে দাঁড়ালো। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে বাবা মা কেবল দায়িত্ব নন, তারা আমাদের জীবনের শিকড়। যে মানুষগুলো আমাদের হাঁটতে শিখিয়েছেন, তাদের সঙ্গ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ভুল হতে পারে। কিন্তু যদি মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং সত্যিকারের মন থেকে তা শুধরানোর চেষ্টা করে, তবে সম্পর্ক আবারও গড়ে উঠতে পারে। কিন্তু আপনি যদি রাজেশের জায়গায় হতেন, তবে কি আপনিও আপনার স্ত্রীকে এমন সুযোগ দিতেন, নাকি তাকে চিরতরে ছেড়ে দিতেন? আর মেঘনার সম্পর্কে আপনার কি বলার আছে? তার ভুল কি এতটাই বড় ছিল যে তাকে কখনো ক্ষমা করা উচিত ছিল না? নাকি ২ বছর সেবার পর তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া সঠিক ছিল? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান। আর গল্পটি যদি আপনাদের ভাবতে বাধ্য করে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি গল্পের সাথে।